দেখুন, পশ্চিমবঙ্গের রাজনীতি এই মুহূর্তে আপনার মনে হতেই পারে যে কিছুটা শান্ত, কিন্তু আমার আজকে পর্বটা শুনে দেখুন, একেবারেই রাজনৈতিক ঝড় বললে কম বলা হবে, তুফান আসতে চলেছে। আর কয়েকটা মাসের মধ্যে অপেক্ষা করুন, পশ্চিমবঙ্গের রাজনীতিতে তুফান আসতে চলেছে। কেন এই কথা বলছি? আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে একটা দুটো কারণ নয়, অনেকগুলো কারণ, আপনারা চমকে যাবেন এমন কারণ বলবো। দেখুন, সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই 20 জন মানে তৃণমূল কংগ্রেসের টিকিটে জেতা সাংসদদের যারা এনসিপিআই নাম লিখিয়েছে তাদেরকে নোটিশ পাঠিয়েছে, 2 সপ্তাহের মধ্যে তাদের লিখিত বিবৃতি জবাব দিতে হবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় মনে করছেন যে খুব শীঘ্রই এদের সাংসদ পদ খারিজ হয়ে গিয়ে আবারও পশ্চিমবঙ্গের মুখে 20 জন সাংসদকে আবারও অগ্নি পরীক্ষায় নির্বাচনে বসতে হবে। কেন এই কথারও গুরুত্ব রয়েছে আমি আপনাদের সামনে বলবো। তার কারণ 2/3 এরা সমর্থন পাবে না যদি 3 সাংসদ মুসলিম অধ্যুষিত এলাকায় 3 মুসলিম সাংসদ যদি এনসিপিআই থেকে বেরিয়ে যায়, তাহলে এনসিপিআই এর কাছে 2/3 আসন থাকবে না। এরপরে কি সব থেকে বড় ব্যাপার হচ্ছে, নভেম্বরে পুরো ভোটের দামামা বেজে গিয়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন তিনি নাকি বা তার এনসিপিআই নাকি বিজেপির জোট শরিক হয়ে লড়াই করবেন। সুকান্ত মজুমদার, যিনি কলকাতা পুরসভার এই নির্বাচনের জন্য যিনি চেয়ারম্যান, তাকে আবার যিনি ইনচার্জ, তাকে মানে তিনি বলছেন যে আমরা একাই লড়ব। এরপরের ঘটনা হচ্ছে, যদি সাংসদের দিক থেকে ভাবেন টলমলো, তাহলে বিধায়কদের দিক থেকেও কিন্তু অবস্থা খুব একটা ভালো না। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা এই মুহূর্তে মানে আমাদের বিধানসভা থেকে বিধানসভা স্পিকার তাকে মনোনয়ন দিয়েছিলেন, তাকে তার দাবি মেনে নিয়েছিলেন। সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে অস্থায়ী বিরোধী দলনেতা হিসেবে হাইকোর্ট বলে দিয়েছে। কিছুদিন পরে আবার শুনানি রয়েছে। স্থায়ী বিরোধী দলনেতা তিনিই থাকবেন না নতুন কেউ হবেন, প্রশ্নের মুখে। সব থেকে বড় খবরটা বলবো, এতগুলো তো প্রত্যেকটি বড় খবর, এরপরে বড় খবরটা বলবো। সুপ্রিম কোর্টে এটা নিয়েও আলোচনা হয়েছে, আপনাদের সামনে প্রমাণ দেখাবো যে পশ্চিমবঙ্গে কি আবারও দ্বিতীয়বার আগের নির্বাচনটা ক্যান্সেল করে নতুন একটা নির্বাচন করতে হবে নাকি। এই নিয়েও কিন্তু সুপ্রিম কোর্টে বক্তব্য হয়েছে। এমন কোনো পরিস্থিতি হতে পারে যে পশ্চিমবঙ্গে এই নির্বাচন হয়ে যাওয়া নির্বাচন সেটাকে ক্যান্সেল করে নতুন আরও একটা নির্বাচন? এই নজির তো আমাদের দেশে নেই, কিন্তু সুপ্রিম কোর্টে এই বক্তব্য এসেছে। আমি শোনাবো আপনাদের সামনে। তাই অদ্ভুত একটা খবর, যেখানে আপনি কোনো অংশই মিস করতে পারবেন না। শুরু করা যাক। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এ বিষয়। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। দেখুন, আজকে আপনাদের সামনে ক্লাইম্যাক্সটা প্রথমে বলে দিই। ক্লাইম্যাক্সটা হচ্ছে এটাই যে, দেখুন আমি একটা দেখাচ্ছি এখানে, লাইভ ল বলে একটি সংবাদ মাধ্যম, সেখানে দেখাচ্ছে ক্যান উই ডিরেক্ট ফ্রেশ ইলেকশনস, মানে আমরা কি নতুন ইলেকশনের কথা ঘোষণা করতে পারি। সুপ্রিম কোর্ট অন তৃণমূল ক্লেম, সুপ্রিম কোর্ট অন তৃণমূল ক্লেম দ্যাট মার্জিন ইন বেঙ্গল পোলস ওয়াজ লেস দ্যান এসআইআর ডিলিটেড ভোটস। অর্থাৎ সুপ্রিম কোর্ট বলছে আমরা কি ফ্রেশ ইলেকশন ঘোষণা করতে পারি। তার কারণ তৃণমূলের দাবি, বেশ কিছু জায়গায় অন্তত 31টি বিধানসভা জায়গায় সেখানে যা ভোট ডিলিট হয়েছে, আর জয়ের ব্যবধান যেটা তার থেকে বেশি ভোট ডিলিট হয়েছে। অর্থাৎ সেই ভোটাররা যদি নাম থাকতো বা অ্যাপিলে গেছে যারা, তাদের নাম, তাদের যদি ভোটার রাইটস থাকতো, তাহলে ওই 31টা কমপক্ষে সিট রয়েছে যার ফল ওলটপালট হতে পারে। সুপ্রিম কোর্ট বলছে তাহলে কি আমরা নতুন নির্বাচনের ঘোষণা করব। আমি আপনাদের সামনে ওই অংশটা একবার পড়ে শোনাই, যাতে আপনারা বুঝতে পারেন যে আমি কোনো মন গড়া কথা বলছি না। আমি একটু পড়ে শোনানোর চেষ্টা করছি আপনাদের সামনে। একটা মধ্যেখানের অংশ পড়াচ্ছি। এই আবেদনের জবাবে প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, আপনারা এই বিষয়ে আবেদন করতে পারেন, কিন্তু আদালত কি এভাবে নতুন নির্বাচনের নির্দেশ দিতে পারে। প্রধান বিচারপতি আরও জানতে চান, নির্বাচিত প্রার্থীদের নির্বাচনকে চ্যালেঞ্জ করে 31টি আসনে কোনো নির্বাচনী পিটিশন দাখিল করা হয়েছে কিনা। আসলে কি হয়েছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 31টি আসন রয়েছে, যেখানে বললাম যে জয়ের ব্যবধানের থেকে, মানে বিজেপি যত ব্যবধানে জয়লাভ করেছে তার থেকে ভোটারদের সংখ্যা বেশি নাম বাদ গিয়েছে। অর্থাৎ তিনি দাবি করার চেষ্টা করছেন যে সবাই ভোট দিতে পারলে খেলাটা অন্য হতো। সেখানে সুপ্রিম কোর্ট বলছে তাহলে কি আমরা আবার নতুন নির্বাচনের ঘোষণা করতে পারি নাকি। এবং এখানে সব থেকে বড় কথা হচ্ছে, কোর্ট জিজ্ঞেস করেছে যে আপনাদের এই যারা 31টা যারা হেরে গেছেন যে যে জায়গায় বলছেন, তারা কি পিটিশন করেছেন কোথাও, কোর্টের কাছে বলেছেন যে আমরা হেরে গেছি, আমাদের পুনর্বিবেচনা করা হোক।
আসলে মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন, এক দুজন ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে কেউ সাড়া দেননি। যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তার নির্বাচনী ওই জয় পরাজয়টাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গিয়েছিলেন, বাকি কেউ আর যেতে রাজি হননি, বাকি সবাই অ্যাকসেপ্ট করে নিয়েছেন, এখানেই ফাঁপড়ে পড়েছেন। আর সব থেকে বড় ব্যাপার, 31টা আসন যদি তর্কের খাতিরে ছেড়েও দেওয়া হয় তাহলেও ফলাফলের কোনো পরিবর্তন হবে না। কিন্তু এইখানে সব থেকে বড় ব্যাপার যেটা, যে অ্যাটলিস্ট একটা আওয়াজ তো, কম্পন তো ওঠানো গেল, সুপ্রিম কোর্ট কি বলবে সেটা দেখা যাবে। সব থেকে বড় ব্যাপার জানেন, এখানে খবর গতকাল প্রকাশিত হয়েছে, প্রচন্ড মানে একদম মানে সবাই মিলে এটা নিয়ে আলোড়িত হয়ে গেছে। সেটা দেখুন, এটা আমি ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে বলছি। 91% of 82,782 names back in West Bengal electoral roll as SIR tribunals dispose of appeals। মানে বলছে 91% নাম ফেরত এসেছে, যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছিল তাদের 91% ভোট ফেরত এসেছে। বুঝতে পারছেন? কিন্তু এখানে ভালো করে মানে তৃণমূল এটা প্রচার করছে যে 91% ব্যাক করেছে। তার মানে রাহুল গান্ধী মানে আপনার কংগ্রেস এটাকে নিয়ে বড় পোস্ট করে বলেছে যে দেখছেন কিভাবে ভোট চুরি করেছে পশ্চিমবঙ্গে জ্ঞানেশ কুমার এবং নরেন্দ্র মোদী। কারণ 91% ফিরে এসেছে, যাদেরকে বাদ দেওয়া হয়েছিল তারা ভোট দিতে পারেননি, কিন্তু তারা আবার 91% ফিরে এসেছে, মধ্যেখান থেকে তারা ভোট দিতে পারলো না। আসলে রাহুল গান্ধীরা যেটা বলছেন না, সেটা হচ্ছে ওই 27 লক্ষ নাম ট্রাইব্যুনালের কাছে মানে ফাইনালি মানে অমীমাংসিত অবস্থায় সেটাকে রাখা হয়েছিল, অমীমাংসিত রেখেই ভোটে নির্বাচনে লড়া হয়েছিল। এই 27 লক্ষ ট্রাইব্যুনালের কাছে যাওয়া হয়েছিল, তার মধ্যে মাত্র 7 লক্ষ ট্রাইব্যুনালের কাছে অ্যাপিল করেছিলেন। আপনি ভাবতে পারেন, যাদের নাম বাদ গেল তাদের 27 লক্ষের মধ্যে মাত্র 7 লক্ষ দাবি করলেন যে তাদের নাম ঠিক। এবার বিচার করে দেখা যাবে ঠিক ভুল পরের ব্যাপার। আর বাকিরা কেউ তাদের অস্তিত্ব প্রমাণই মিলল না, তারা কে কোথায় কেউ দাবি করলেন না, মানে ট্রাইব্যুনালের কাছে গেলেনই না পর্যন্ত। বুঝতে পারছেন খেলাটা? আর রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে ব্যাটিং শুরু করে দিয়েছেন। এখানে এই যে 91% এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে ওই 7 লাখ যা গেছে তার মধ্যে 82,782 জন এই কটা নামের যে মানে অ্যাপিল শোনা হয়েছে তার মধ্যে 91% ব্যাক করেছে। তো কত 82,000 আর মধ্যে 91% মানে ওই অ্যারাউন্ড 75,000। তো 75,000 যদি ব্যাক করে তারা ভোট দিয়ে, যদি আমি ধরেও নিই তৃণমূল কংগ্রেসকে ভোট দিত, তাহলে কি হতো? পশ্চিমবঙ্গে 6 কোটি ভোটার, এখানে এই 71,000 ভোটার আসলে কোন জায়গায় কোথা থেকে এত জেলা থেকে এসেছে, পরিবর্তন হতো? হাস্যকর ব্যাপার, কিচ্ছু হতো না। ঠিক আছে, এই অবস্থায় কিন্তু সব থেকে বড় ব্যাপার যেটা আরো বলতে হবে সেটা হচ্ছে, দেখুন বিজেপি কিছুটা নিজেদের মানে ভুল সিদ্ধান্তের জন্য চাপে পড়েছে। আপনারা জানেন যে এই এনসিপিআই এর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানো, এটা তো কোনো বিজেপির নেতা কিংবা বিজেপিকে যারা সমর্থন করে তারা কেউ ভালো চোখে দেখেনি। এবার সেই সমস্ত এনসিপিআই সাংসদরা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ব্রেকফাস্ট করে হাসি হাসি মুখে ছবি তুলেছেন। আমি জানি না বিজেপির প্রথম দিন থেকে বিজেপি করা সাংসদরা নরেন্দ্র মোদীর এতটা সান্নিধ্য পান কিনা। সেই দেখুন বিজেপির মানে যেখানে স্পিকারের 3 মাসের মধ্যে কোনো মানে এই ফয়সালাটা করা উচিত ছিল যে এরা সত্যি এনসিপিআই এর নাকি মানে এরা তৃণমূল কংগ্রেসের, সেটা যখন সিদ্ধান্ত হলো না তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় 3 মাস অপেক্ষা করার পর সুপ্রিম কোর্টে চলে গেছেন। আর সুপ্রিম কোর্টে যাওয়ার পর নোটিশ পাঠানো হয়েছে 2 সপ্তাহের মধ্যেই 20 জন এই সাংসদদের তাদেরকে জবাবদিহি করতে হবে। এখন সব থেকে বড় ব্যাপার হলো যে খলিলুর রহমান, আবু তাহের এবং ইউসুফ পাঠান মুর্শিদাবাদের এই 3 জন সংখ্যালঘু সম্প্রদায় এলাকার সাংসদ এবং তারা নিজেরাও সংখ্যালঘু, এরা বারবার বলেছেন যে আমরা এনডিএর সঙ্গে নেই। মানে এরা মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন। এরা কখনো শুভেন্দু অধিকারীর সঙ্গে গোপনে মিটিং করছেন, কখনো আবার এনডিএর সঙ্গে মিটিংয়ে বলছেন যে আমি বৈঠকে যাব না, আবার নরেন্দ্র মোদীর সঙ্গে ব্রেকফাস্ট করছেন। তো যাই হোক, এরা যদি ফাইনালি সিদ্ধান্ত নেন যে তারা এনসিপিআই এর ওই 20 জনের টিমের মধ্যে থেকে বেরিয়ে আসবেন, তাহলে এনসিপিআই এর সদস্য সংখ্যা দাঁড়াবে 17 জন। এই নাম্বারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন না, তৃণমূল কংগ্রেস গতবার লোকসভা নির্বাচনে 29টি আসনে জিতেছিল। ভালো করে খেয়াল করে দেখুন, 29টি আসনের মধ্যে হাজি নুরুল ইসলাম, যদি না নামটা ভুল বলে থাকি, তিনি বসিরহাটের বা অন্য নাম হতে পারে, বসিরহাটের একজন সাংসদ, তিনি মারা যান। তো 28 জন তাদের সাংসদ রয়েছে, তার 2/3 হলে 19 জন সাংসদ থাকতে হয়।
কিন্তু এই 3 জন বেরিয়ে গেলে সাংসদের সংখ্যা হবে কত? 17 জন। এই 17 জন সাংসদ এটা কিন্তু প্রমাণ করতে পারবে না, যেহেতু 10th শিডিউল, সংসদের 10th শিডিউল অনুযায়ী আপনাকে দলত্যাগ বিরোধী আইন থেকে বাঁচার জন্য 10th শিডিউল অনুযায়ী আপনাকে 2/3 নিয়ে আপনাকে বেরোতে হবে। আর দ্বিতীয়ত আপনাকে কোনো একটা পার্টির, এক্সিস্টিং পার্টির সঙ্গে মার্জ হতে হবে। আপনি নতুন একটা পার্টি খুলে ফেলতে পারেন না, একটা এক্সিস্টিং পার্টির সঙ্গে আপনি মার্জ হতে পারেন 2/3 বেরিয়ে। এখানে কিন্তু এনারা 2/3 বেরোনোর সেই স্কোপটা পাবেন না যদি এই 3 জন সাংসদ তারা বলেন যে না আমরা বেরোলাম না। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে আবারও লাইন পড়তে পারে। এবার দেখুন বিজেপি কিভাবে মুখটা পুড়বে দেখুন। একেবারে ভুল সিদ্ধান্তের জন্য, যেটা আমরা আমাদের ক্ষুদ্র মস্তিষ্ক দিয়ে প্রথম দিন থেকে বলে এসেছি, যে এত বহুমত পাওয়ার পর, এত ম্যান্ডেট পাওয়ার পর শুভেন্দু অধিকারীর মতো এরকম একটা দাপুটে নেতা রয়েছে, সেখানে এই সমস্ত চৌর্যবৃত্তি করা রাজনৈতিক নেতাদের গায়ে গন্ধ লেগে থাকা, গায়ে কালো দাগ লেগে থাকা চরিত্রের মধ্যে তাদেরকে নিয়ে বিজেপি অকারণে তাদের কালি নিজের গায়ে নিল। এবং এটা যতদিন বিজেপি ক্ষমতায় থাকবে কোনো দিন এ দাগ উঠবে না, কোনো দিন এ দাগ উঠবে না। রাজনীতি এমনই বিষম বস্তু, কোনোদিন এ দাগ ওঠাতে পারবে না শুভেন্দু অধিকারী, কোনোদিন ওঠাতে পারবেন না। তার সত্ত্বেও দেখুন এরকম একটা অদ্ভুত আচরণ করে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে নভেম্বর মাসে পুরো ভোট, এই সমস্ত এনসিপির নেতারা যাদের পদ থাকবে কি থাকবে না, কয়েকদিনের মধ্যে হয়তো সুপ্রিম কোর্টের কাছ থেকে কিছুটা হিন্ট আমরা পাবো, তিনি আবার ব্যক্তিগতভাবে দাবি করছেন, গতকাল আমি এটি সংবাদ মাধ্যমে শুনলাম, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর সঙ্গে নাকি তার প্রাথমিকভাবে কথা হয়েছে, তারা নাকি পুরো ভোটে শুভেন্দু অধিকারীর দলের সঙ্গে মার্জ হয়ে, অর্থাৎ সিট শেয়ারিং করে তারা ভোটে লড়বেন, পুরসভার ভোটে। হ্যাঁ, লড়তেই পারে। বিজেপির যদি কি বলবো, যদি নিজের দলটাকে নিজের হাতে শেষ করতে চায় তাহলে এদের সঙ্গে জোটবদ্ধ হয়ে এদেরকে দাঁড়াবেন, এদেরকে নিজেদের ভোট শেয়ারিং করবেন। বিজেপি এখানে একাই কাফি, 209টা না কত পুরসভার আসন রয়েছে, তার মধ্যে বিজেপি হয়তো 150-এর উপর এমনি পেতে পারে, এদেরকে নিলে সেই সংখ্যাটা আর পেরোবে না। জানি না এখন নেতৃত্বদের মাথায় তৃণমূলকে বাঁচানোর বেশি তাগিদা না বাংলাকে বাঁচানোর বেশি তাগিদা। তার কারণ আমরা তো চাই যাদবপুরে এই সমস্ত যে বলা হচ্ছে যে যাদবপুর একটা অন্য কালচারের জায়গা, আরে যাদবপুরে আমি পড়াশোনা করেছি, যাদবপুর একটা অন্য কালচারের জায়গা, ভিন্ন বক্তব্য তো থাকতেই পারে, আরে ভিন্ন বক্তব্যটা আলাদা জিনিস। আর আমি কিষাণজির সমর্থন করব, যে লোকটা 1000 জন পুলিশ থেকে, পুলিশ কর্মী থেকে, সবাইকে, সাধারণ মানুষ থেকে খুন করেছেন, কিষাণজির সমর্থন করব। আমি কাশ্মীরের আজাদি চাইবো। আমরা আরো আপনি যাবেন যদি কখনো সুযোগ পান, আমি তো এমনি যেতেই পারি, আমি অনেক সময় আমাদের প্রাক্তন ফ্যাকাল্টিদের সঙ্গে দেখা করতে যাই আমি, তো যাবেন আপনারা, দেওয়ালের গায়ে কি সমস্ত লেখাটেখা রয়েছে আপনারা দেখবেন, রক্ত যদি গরম না হয়ে যায় বলবেন। এদেরকে নাকি আমাদের সংবাদ মাধ্যম বলছে যে না এদেরকে আমাদের জায়গা দিতে হবে, তার কারণ এটাই বহুত্ববাদ। আরে দেশদ্রোহিতা করা বহুত্ববাদ কবে থেকে হলো ভাই? দেশদ্রোহিতা করা কবে থেকে বহুত্ববাদ হলো? এবিপি আনন্দের ক্ষমতা রয়েছে, অন্যান্য সংবাদ মাধ্যমের ক্ষমতা রয়েছে, যাদবপুরের দেওয়ালে দেওয়ালে যে সমস্ত এই লেখাগুলো রয়েছে, আমি যাদবপুরের ছাত্র হয়ে বলছি, আমি 2 বছর সেখানে কাটিয়েছি। সেখানে গিয়ে আমি তখন এই পেশা কি বলবো, এই সাংবাদিকতার বা ছোট্ট এই প্রয়াসে আমি ছিলাম না তখন, না হলে আমি ওগুলো তুলে ধরতে পারতাম তখন আপনাদের সামনে, যে কি যাদবপুরের দেওয়ালে দেওয়ালে কি লেখা রয়েছে। আরে উর্দুতে কে কথা বলে বলুন তো? যাদবপুরে গেলে দেখবেন উর্দুতে স্লোগান লেখা রয়েছে, বলুন তো উর্দুতে কে কথা বলে? এই হচ্ছে যাদবপুরের পরিস্থিতি। তো এইগুলো যখন আমাদের প্রাথমিক আমাদের পরিবর্তনের প্রয়োজন, যখন এই পরিবর্তনের জন্য শুভেন্দু অধিকারীর মতন একজন রাজনৈতিক নেতার প্রয়োজন, সেই নেতা নাকি ওই তৃণমূল কংগ্রেসের ওই সমস্ত চৌর্যবৃত্তি করা ওই সমস্ত নেতার সঙ্গে একটা গাঁটছড়া বাঁধার একটা বক্তব্য অন্তত তারা স্বীকার করছেন। শুভেন্দু অধিকারী বলেননি কোনোদিনই, তারা বলছেন। কিন্তু আমরা তো দেখছি এনসিপিআই তারা কি করছে, এটা অত্যন্ত যারা পরিবর্তন চেয়েছেন এবং যারা সমাজের কি বলবো তৃণমূল বা অন্যান্য বামপন্থা রাজনীতির এই সমস্ত দেশদ্রোহিতার এই সমস্ত বক্তব্যগুলো দেখে সত্যি যাদের ঘৃণা ধরে গেছে। আরে 34 বছর সময় পেয়েছিল এরা আবার বলে ক্ষমতায় আসবে, কতটা নির্লজ্জ হলে এরা বলতে পারে বলুন তো? 34টা বছর পর এদের পরিসংখ্যান দিয়ে বলবেন যে এরা ঋণটাকে কোন জায়গায় নিয়ে রেখে গেছিল, আর শিল্পটা কবে আনা কতটা এনেছিলেন। একমাত্র বুদ্ধদেব বাবু দলের বাইরে গিয়ে 2-1টা বক্তব্য সত্যিকারে বলতে গিয়েছেন, আর ব্যাস তার মুখ একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। এরা নাকি গণতন্ত্রের কথা বলে। প্রাক্তন শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বাবুর কণ্ঠস্বর এরা রোধ করেছিল।
এরা বলে গণতন্ত্রের কথা, এরা নাকি পশ্চিমবঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। তো এই হচ্ছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি। আমি পর্ব দীর্ঘায়িত করতে রাজি নই। তো আমাদের বক্তব্য হচ্ছে সামনের কয়েকদিনের মধ্যে পশ্চিমবঙ্গে উত্তাল রাজনীতি হবে। আমাদের সবথেকে দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের যে রাজনৈতিক দলটি আমাদের মুক্তি দিতে পারত, আমাদের বাকি হিসাবগুলো মানে আমাদের পাওনাগুলো, আমাদের হিসাবগুলো গণতন্ত্র যারা প্রতিষ্ঠা করতে পারত, তারা অহেতুকভাবে কোনো প্রয়োজন ছাড়া এমন কিছু রাজনৈতিক নেতাদের সঙ্গে, কেন্দ্রে বলুন, সাংসদদের বলুন, আর এদিকে বিধায়কদের বলুন, নিয়ে প্রথমেই দুটো গোল খেয়ে নিয়েছে। প্রথমেই দুটো গোল, একেবারে নির্বাচনে জেতার পর প্রথমেই একেবারে গোল ফাঁকা দিয়ে প্রথমে দুটো গোল খেয়ে নিয়ে এবার মাঠে নামছে, 3টে গোলে নাকি আরো 3টে গোল দিয়ে জিতবে। আননেসেসারি একটা রাজনৈতিক ম্যাচ যদি ধরেন, তাহলে প্রথমেই এতগুলো ম্যান্ডেটে জিতে একটা রাজনৈতিক দল প্রথমেই 3টে গোল খেয়ে তারপরে মাঠে নামছে। এর থেকে দুর্ভাগ্যজনক কিছু হয় না, এর থেকে রাজনৈতিক অদূরদর্শিতা কিছু হয় না। আমি আপনাদের সামনে বলে রাখছি, আমি চ্যালেঞ্জ করছি বাকিদের সঙ্গে, আমি তো অত্যন্ত ক্ষুদ্র বুদ্ধি সম্পন্ন, আমি আপনাদের সামনে চ্যালেঞ্জ করছি, দেখবেন যা আমাদের থেকে তো কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব তো অনেক বেশি রাজনৈতিক বুদ্ধি ধরেন, এবং একথা একেবারে 100% সত্য। তার সত্ত্বেও দেখবেন সত্যর বিকল্প কিছু হয় না। এই কারণে আমি কথাটা বলছি, আমি হয়তো রাজনৈতিক বুদ্ধি ধরি না, কিন্তু সত্যের বিকল্প হয় না। হয়তো রাজ্য বিজেপি, কেন্দ্র বিজেপি সামান্য কিছু উপকার পেতে পারেন, সামান্য কয়েকদিনের জন্য উপকার পেতে পারেন, কিন্তু লং টার্মে এটা ইতিহাসে লেখা থাকবে, এই তৃণমূল কংগ্রেসের আত্মীকরণের প্রচেষ্টা পশ্চিমবঙ্গের বিজেপিকে কালিমালিপ্ত করেছে, এবং এই কালির দাগ এরা ওঠাতে পারবে না। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে, এই দুঃখে আমি নিজেও দুঃখিত। অন্য রাজনৈতিক দল হলে এদের পাত্তাই দিতাম না, যারা দেশ বিরোধী কথা বলে তাদের কথা শুনতামই না। কিন্তু এখানে যে একটা রাজনৈতিক দল তারা দেশের হয়ে কথা বলে, তারা আননেসেসারি অন্য একটা দলের কালিমা এমনভাবে নিজের গায়ে মেখে নিয়েছেন, এটা আপনি তুলতে পারবেন না কোনোদিনও। তাই সেই কারণে আমাদের ওই ভালো বিজেপি আর খারাপ বিজেপি আমরা এবার থেকে ঠিক করেছি, আমরাও বিজেপির ওই ভালো বিজেপির ভালো দিকটা বলবো, আর খারাপ বিজেপির সমালোচনা করব। আগে যেমন বিজেপির একটা স্ট্যান্ড বলতে পারতাম, কিন্তু এখন বলতে পারবো না। ওই যে বিজেপি, যে রাজনৈতিক দলগুলো তৃণমূল কংগ্রেসকে ভালো বলে মনে করে, সেই বিজেপিকে একেবারেই আমরা মনে করবো এই বিজেপি অত্যন্ত বিপজ্জনক, এই বিজেপির প্রয়োজন নেই। আর যে বিজেপি বিরোধী দল থাকা অবস্থায় পশ্চিমবঙ্গে লড়েছিল, আমাদের ওই বিজেপির উপর সমর্থন রয়েছে, 100% সমর্থন রয়েছে, আমাদের ওই বিজেপি চাই। এবার রাজ্য নেতৃত্ব, কেন্দ্র নেতৃত্ব ঠিক করুন যে পশ্চিমবঙ্গের মানুষকে বেশি আবেগ দেবে, মানে গুরুত্ব দেবেন, নাকি ওই তৃণমূল কংগ্রেসের চৌর্যবৃত্তি যাদের অভিযোগ রয়েছে বিভিন্ন ক্ষেত্রে, তাদের কথার বেশি গুরুত্ব দেবেন, যারা একটা প্রোগ্রাম করে 500 লোক জোগাড় করতে পারেনি। 21শে জুলাই সবাই মিলে, নেতা মিলে, সবাই মিলে একবারে 20-25 জন মঞ্চের ওপর, আর নিচে তখন 10-12 জন। এদের সমর্থন নাকি আমাদের পশ্চিমবঙ্গের এত বিপুল ম্যান্ডেট পাওয়া একটা মানে দলের নাকি অত্যন্ত প্রয়োজন ছিল। এনিওয়ে, প্রমাণ হবে আগামী দিনে। সবাই ভালো থাকবেন। অত্যন্ত কঠিন পরিস্থিতি আসতে চলেছে, কথাটা লিখে রাখবেন এবং দেখুন কি হয়। সবাই ভালো থাকবেন, এখনকার মতো এখানে।